দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম গানে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, কবি, লেখক, গবেষক, অপরাজয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানি যে বিগত সরকারের সময় কিছু আশ্রয়ন প্রকল্প যেটি নির্মিত হয়েছিল সেটি তালাবদ্ধ অবস্থায় এখনও সেইভাবেই আছে এবং সেখানে সাধারণ মানুষ যাদের জন্য বরাদ্দ করা উচিত সে বরাদ্দর বিষয়টিও এখন নিষ্পত্তি হয়নি। তো এইভাবে এই গৃহগুলো নিশ্চয় নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে আপনার কি মত? এটা আমাদের জন্য, বিশেষ করে নারীদের জন্য একটা বড় অর্জনের কাজ ছিল। বিগত সরকারের সময় আমরা একটু আশান্বিত হয়েছিলাম, যদি সরকার যারা গৃহহীন অথবা মানে একেবারেই গৃহহারা, জমি জমা যাদের নাই, তাদের জন্য যদি এটা বরাদ্দ করতো তো নারীদের একটা হলো আশ্রয় আর একটা হলো ক্ষমতায়নের একটা বড় হাতিয়ার কিন্তু আমরা অর্জন করতে পারতাম। আমরা খুব খুশি ছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেলো সেই সময় কিন্তু অনেক নিউজ ছিল যে এই ওটার ভিতরে বাঁশ দিয়ে করেছে, কাঠের গুঁড়া দিয়ে করেছে, কলা গাছ দিয়ে করেছে, এইসব নিউজ আসছে পেপার পত্রিকায়, আমরা শুনেছিও। কিন্তু বিষয় সেটা না। বিষয়টা হলো যে গৃহহীন মানুষের জন্য, যে ভূমিহীন মানুষের জন্য, যে মহিলাদের জন্য এই যে একটা ঘর, একটা প্রকল্প বরাদ্দ হলো, সেটা প্রপার মানুষগুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়নি। এবং এখন বর্তমান সময়ে আপনারা জানেন যে আমাদের কাউন্সিলর থেকে শুরু করে সর্বস্তরের জনগণ যারা বিগত সরকারের দোসর ছিল বা তাদের সাথে ছিল বা তাদের সাথে কাজ করত, তারা কেউই নাই এখন তারা তাদের নামে বিশাল সংখ্যক একটা ঘর বাড়ি বরাদ্দ করে রেখেছিল। আমার এখানে দাবি আমি বলবো, এবং সরকারের কাছে এটা আমার প্রশ্ন হবে যে ইমিডিয়েট অ্যাকশনে আপনাদের যেতে হবে এবং যাতে করে সমস্ত ঘরগুলোর তালা খুলে দিয়ে ওখানকার সর্বনিম্ন যারা খারাপ অবস্থায় আছে, মোস্ট ভালারেবল, মোস্ট ডিসঅ্যাডভান্টেজ, মোস্ট ডেস্টিটিউট অফ দ্য ডেস্টিটিউট, সেই মেয়েদেরকে সেই তালিকা করে তাদের হ্যান্ড ওভার করে দেওয়া এক। আর 2 নম্বর হবে, কিছু কিছু মহিলা আছেন যারা একটু বেশি বয়স্ক, তারা হয়তো একা জীবনযাপন করতে পারবে না। তো ওখানে একজন বয়স্ক মেয়ের সাথে একজন কম বয়সী নারী যদি বিধবা নারী থাকে, তারা দুইজনে মিলে একটা বাড়িতে থাকতে পারে। সমাধান কিন্তু খুবই সোজা। সো এই জায়গায় আমি সরকারকে বলবো যে আমরা এই সম্পদগুলোর আসলে কিভাবে সুষ্ঠু ব্যবহার করতে পারি, বন্টনটা করতে হবে খুব সুষম করতে পারি, যাতে করে এটা একটা এক্সাম্পল হয়ে যায়। এটাই আমার দাবি, এটা আমার চাওয়া। বাহ, অসাধারণ। আমরা জানি যে নারী অধিকার বিষয়ক যে সংস্কার প্রস্তাব তোলা হয়েছে এবং সেই জায়গায় আমরা কিছু অসঙ্গতিও আছে কিছু, যে কিভাবে নারীরা মানে তার অধিকার প্রতিষ্ঠা করবে কিংবা তার যে সমস্ত চাওয়া আছে সেগুলো করবে, সে আইনটা কেমন হবে, আইনটা কারা করবে, কিভাবে করবে, সেসব প্রস্তাবনাগুলো দরকার। এটা আপনার কি মনে হয়? আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে। একটা হলো যে, মনে করেন আমি যদি চিফ হতাম, আমার যে আদর্শ, আমাদের রাজনৈতিক ভাবাপন্ন, আমার যে রাজনৈতিক চেতনা, আমি কিন্তু ওটার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে আমি ওই নীতিটা বানাবো। আপনি যদি আপনার অন্য একটা নীতি থাকে, আপনি সেই নীতি নিয়ে আপনি বানাবেন, কেননা দ্যাট ইজ দ্য অপরচুনিটি ইউ হ্যাভ ইন ইউর লাইফ টাইম। এবং আমি বলবো যে আমার জীবনে এটা স্বপ্ন ছিল, আমি এটা করে যাব। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা কমিশনে একই ঘটনা ঘটছে। বাট মোটা দাগে যদি বলা যায়, বলা হয়েছে যে যেসব আইন বা নীতিতে নারীদের বিরুদ্ধে যে বৈষম্যমূলক আইন বা বিধিগুলো আছে সেগুলো তুলে নেওয়া হোক। তো এই যে তুলে নেওয়া হোক, এটা করা হোক, এটা বলা হোক, এই কথাগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। সো তুলে নেওয়া হোক, আমরা কাকে বলছি? উই হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ইট। কে করবে, কখন করবে, কত দিনের ভিতরে করবে, এটা একদম খুব সূক্ষ্মভাবে আসতে হবে। আর ওই যে আমি বললাম যে যেসব বৈষম্যমূলক আইন আছে সেগুলোকে হাইলাইট করতে হবে, যে এই যেমন নারী উন্নয়ন নীতিমালা 2011 আছে, হ্যাঁ, সেখানে কি আছে, সিডোতে কি আছে, সেগুলোকে স্পেসিফিক করে সাবমিট করে বলতে হবে এটা ইমিডিয়েট এফেক্টে এটা যেতে হবে, এটা মিড টার্ম, এটা লং টার্মে যেতে হবে। তাহলে হবে কি, এটা একটা বিষয়। আর একটা বিষয়, আমরা যারা নারী, উইমেন ফোক যারা,
মহিলা সম্প্রদায় যারা আছি এবং পুরুষদেরও এটা জানার অধিকার আছে, সমগ্র বাংলাদেশের মানুষের জানতে হবে যে আমরা কমিশনে কি সাবমিট করছি, সেটা কি রেডিক্যালিস্ট নারীবাদীর কাছে যাচ্ছে বা এটা লিবারেলিজম নারীবাদীর কাছে যাচ্ছে, যারা আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি সেরকম নারীবাদীদের কাছে যাচ্ছে, বা সমগ্র নারীদেরকে একটা বৈষম্যহীন অবস্থা তৈরি করার জন্য এটা তৈরি করা হচ্ছে, এটা সমতলে এবং পাহাড়ি অঞ্চলে, চর এলাকায়, সর্বত্র। সবশেষে জানতে চাই আপনার স্বপ্ন। আমি এই মুহূর্তে আসলে যেটা বলবো যে সরকারের একটা খুব ভালো সুযোগ ছিল শিশুদের জন্য একটা মন্ত্রণালয় ডিক্লেয়ার করা, যেটা একটা মাইলস্টোন হয়ে যেতে পারত। সেটার প্রতি আমার আশা থাকছে বাংলাদেশ শিশু ও নারী বান্ধব হোক, বৈষম্যহীন বাংলাদেশ হোক। সেই দাবি আপনার সবসময় থাকবে, আমরা বিশ্বাস করি আপনার স্বপ্ন সফল হোক। এবং আজকে যে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় আপনি অবতারণা করলেন, আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নিশ্চয়ই সেগুলো দেখবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলার দর্শকদের ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। ওই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট অভিনেত্রী, আবৃত্তি শিল্পী, সংগঠক, নির্দেশক, আমাদের সকলের প্রিয় মুনিরা ইউসুফ মিমি। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। এই যে এখন তো বৈশাখ, বসন্ত, শরৎ ঋতুর বাংলাদেশ, এই ঋতুগুলোর মধ্যে কোন ঋতু আপনার সবচেয়ে ভালো লাগে? বসন্ত। বসন্তকাল। কেন? বসন্তটা না একদম আগমনীটা শুরু করে দেয়, কোকিল ডাকা, গাছের পাতা, মানে কেমন একটা প্রকৃতির মধ্যে একটা আনন্দ বয়ে যায়, প্রকৃতি জানান দিয়ে দেয় প্রতিটা মুহূর্তে। হ্যাঁ, সেটা একটা মানে অসাধারণ। আপনার অভিনয় জীবনে আপনি যতদিন আপনি কাজ করেছেন এই নাটকে, আপনার কোন ধরনের নাটক আপনার পছন্দ, কাহিনী? আসলে যেটা হয় যে একটা সুন্দর একটা গল্প থাকতে হবে এবং জীবন ঘনিষ্ঠ, আর সেখানে চরিত্রটা সারা স্ক্রিন জুড়েই যে আমাকে থাকতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু গল্পের মাঝে মনেই হবে যেন আমার চরিত্রটার প্রয়োজন ছিল, এবং সেই কাজটা এমনভাবে আমি করে আসব দর্শকরা যেন ভুলতে না পারে যে এরকম একটা ক্যারেক্টার ছিল, এখানে ছুঁয়ে গেছে। আমাদের দেশের অধিকাংশ অভিনেত্রী যারা একটু দেখতে সুন্দর কিংবা স্মার্ট, তারা সবসময় নায়িকা হতে পছন্দ করে, কিন্তু নায়িকার বাইরেও অনেক অসংখ্য অসাধারণ সব চরিত্র থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কি সবসময় নায়িকাই হতে চেয়েছেন? না না, আমার তো উল্টাই হয়েছে। আসলে মাথায় কখনো কাজ করে, যেহেতু মঞ্চটা আমার কাছে সবসময় প্রাধান্য পেয়েছে, তো মঞ্চে আমরা সব ধরনের ক্যারেক্টার এগুলো অভিনয় করে অভ্যস্ত। আমি আসলেই পুরোপুরি একেবারে মঞ্চের মানুষ বলে আমার কাছে সবসময় ক্যারেক্টারটাই প্রাধান্য পেয়েছে। মঞ্চ নাটকের কি অবস্থা? মঞ্চে আমি তো অনেকদিন নাই, খুবই ইচ্ছে ফিরে যাওয়ার, মনের জোর থাকতে হবে। একটু হারিয়ে ফেলেছি মঞ্চে ফিরে যাবার, কারণ আমি নিজের দোষী নিজে দিচ্ছি যে একটু অভিমান করে চলে আসলাম। আসলে অভিমান করে কিন্তু নিজেই ঠকি, হ্যাঁ, অন্য কেউ ঠকে না। তো এগুলো একটু মাঝে মাঝে পীড়া দেয়, কারণ এই মঞ্চের জন্যই আমি এসএসসি করে ঢাকা শহরে আসছি, শুধু মঞ্চে কাজ করি। আচ্ছা, এখন মঞ্চে নাটক কম হচ্ছে কিনা? নাটক কম হচ্ছে বলা মুশকিল, নাটক হচ্ছে, হয়তো 2-3টে দলই আসলে মঞ্চকে ধরে রেখেছে, কারণ খুব টাফ এখন। হচ্ছে অনেক ব্যয়বহুল, তারপরে মঞ্চের পৃষ্ঠপোষকতা এখন কমে গেছে, তারপরে দূরত্ব, টিকিট সেল হওয়া। দর্শকরা কি এখন যেতে চায় মঞ্চে নাটক দেখতে? একটা জিনিস আমি কিন্তু বিশ্বাস করি যে মঞ্চ নাটকের দর্শক যারা ছিল, আছে, থাকবে, কষ্ট করে হলে দেখে। আপনি তো বাইরেও গেছেন, সেখানে মঞ্চ নাটকের কি অবস্থা? আমি একটা আমেরিকাতে দেখেছিলাম, ওয়াইউতে, মাই ফেয়ার লেডি। তখন মনে হয়েছে আমি কোনো মঞ্চ নাটকের শিল্পীই না, নিজেকে ভীষণ মনে হয়েছে যে আমি মঞ্চ নাটকের কোনো শিল্পীই না, মানে ওরা এত ডিভোটেড, এত, এবং আসলে অনেক এক্সপেন্সিভ। মানে আমি অভিনয়, ওদের সেট, কস্টিউম, মানে একটা মঞ্চ নাটক তো অ্যাট্রাকশন হচ্ছে শুধু অভিনয় না, সব কিছু মিলিয়ে। বাহ, এই যে অভিজ্ঞতা, সেটা নিশ্চয়ই বাংলাদেশে আপনি কাজে লাগাতে পারবেন। এবং আপনার নাটক নিয়ে পরিকল্পনা কি ভবিষ্যতে? নাটক আমি একবার একটা ডিরেকশনে গিয়েছিলাম, দেখলাম যে ডিরেকশনটা খুব টাফ, আর আসলে ডিরেকশনটা জানতে হয়। তো অভিনয়টা নিয়েই থাকতে চাই, ভবিষ্যতে দেখা যাবে ডিরেকশন। আমি ওই যেটা বললাম যে আমাদের ক্যারেক্টারগুলো লেখা হয় না, লিখুক। আমার তো মনে প্রাণে রক্তে মিশে আছে নাটক, আমি তো ছেড়ে যেতে পারবো না। আপনি তো আবৃত্তি করেন সবসময়, জানি, তো আমাদের একটা আবৃত্তি শোনাতে হবে। তো একটু বৈশাখী নিয়ে পড়া যাক। আগামী বৈশাখে, এখনো বৈশাখে বাতাসে সে বিক্রি করে বাঁশি,
ভর দুপুরে ডাকাত রোদের ঠাটা অট্টহাসি, এখনো কেউ নতুন শাড়ির গন্ধে আকুল পাড়া, ঠোঁট রাঙানো পানির পিকে দারুণ আত্মহারা, এখনো বৈশাখে পাওনাদারের হাঁকে হাল খাতা হাল ছিন্ন ভিন্ন, পান্তা ভাতের সরা শস্যদাতা কৃষককেও মাফ করেনি জরা, আকাল বৈশাখে বেকার যুবক বাঁচার কথা আঁকে, নববর্ষ যতই নতুন হোক বিশ্বজুড়ে হত্যা মাতম শোক, শক্তিধরের ক্রোধের মাত্রা কত মাপতে গিয়ে থার্মোমিটার ভাঙছে শত শত, মানুষ থাকে আশা নদীর বাঁকে, হয়তো পাবে নতুন জীবন আগামী বৈশাখে। বাহ, দুর্দান্ত, অসাধারণ। এটাই আমাদের চাওয়া হোক, এটাই আমাদের চাওয়া। আপনি অনেক ভালো থাকবেন। আপনি অনেক ভালো থাকবেন, যারা এই প্রোগ্রামের সাথে জড়িয়ে আছে তারাও ভালো থাকুক, যারা দেখছেন তাদের জন্য অনেক শুভকামনা। শ্রোতা দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব প্রথম প্রকাশ পর্বে। এই পর্বে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের একজন তরুণ কবি ফাতেমা বেনজির। তার প্রথম বই নক্ষত্রের গহীনে অনুভূতি, তিনি আছেন আমাদের সঙ্গে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টা জানবো, একটা প্রথম বই যে প্রকাশ যখন হয় সে অনুভূতিটা কেমন? প্রথম যে কোনো জিনিসই আসলে মানুষ অন্যরকমভাবে নেয়। প্রথম কোনো জিনিস মানুষ ভুলতে পারে না, প্রথম কোনো জিনিসই ভালো লাগার ভালোবাসার অনুভূতি থেকে আসে। তো যেদিন আমার প্রথম বই প্রকাশিত হয়েছে এবং যেটা পাবলিশ হয়েছে সেদিন আপনি অবশ্যই ছিলেন আমার সাথে, ওইটা আমার খুবই ভালো লাগার একটা জায়গা, খুবই ভালো লেগেছে। এটা আসলে আমার সারা জীবন মনে থাকবে। এই বই কতগুলো কবিতা আছে? আমার বইতে 65টা কবিতা আছে। 65টি কবিতা। আপনি কবিতার বিষয় হিসাবে কোনগুলো বেশি নির্বাচন করতে পছন্দ করেন? মানুষের অনুভূতিগুলো আসলে অনেকটা মুখে বলে প্রকাশ করতে পারি না আমরা, সেটা লেখার মাধ্যমে প্রকাশ করতে চাই আমি। এই যে ধরেন আমাদের দেশে এত অসঙ্গতি, এত সামাজিক বৈষম্য, দরিদ্র শ্রেণীর মানুষ যারা নির্যাতিত, অবহেলিত, নারীরা নির্যাতিত, এই বিষয়গুলো কি আপনার কবিতায় আসে? আমার দেশ নিয়ে কয়েকটা কবিতা আছে, যেহেতু আমরা দেশকে ভালোবাসি। দেশকে ভালোবাসেন আসলে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। দেশ নিয়ে আমার লেখা আছে কয়েকটা। আপনার কৈশোর এবং আপনার তারুণ্যটা কোথায় কেটেছে, শহরে না? আমি মফস্বল শহরের মেয়ে, আমি নোয়াখালীতে আমার হোম ডিস্ট্রিক্ট। মফস্বল শহর, এখন কি মফস্বল আছে? এখন মফস্বল অনেকটা নেই, অনেকটা বেশি আপডেট হয়ে গেছে। তারপরেও যেমন আমরা 90 দশকের তখনকার অনুভূতি, ভালো লাগা, ভালোবাসাগুলো আসলে চিরস্থায়ী, ওটা আর কখনো পরিবর্তন হবে না। আমি বারবার কি ফিরতে ইচ্ছে করে? বারবার ফিরে যেতে ইচ্ছে করে। আমার খুব প্রিয় একটা শহর এবং আমি নোয়াখালী হিসেবে খুব গর্ব করি। আপনার একটা কবিতা আমরা শুনি। অপেক্ষা। হাতখানি রেখে হাতে হলো না ভেজা এই বর্ষাতে তোমার আঙিনাতে, ফুটন্ত সব সাদা কাঠ গোলাপের সুবাস ছড়িয়ে আছে আমার চারিপাশ। আমায় ভেজাতে হৃদয়ের জোয়ারে সে অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে আমি। কোনো অভিমানে নয়, অবিরাম ভালোবাসায় জড়িয়ে থাকবে আমাদের প্রেম কথা। যাক না শুকিয়ে সমস্ত লাল গোলাপ, দূর আকাশের নীল যদি যায় সরে মেঘে, তবুও তোমার পথ চেয়ে প্রদীপ জ্বালিয়ে থাকবো অপেক্ষায় আরেকটি বর্ষার জন্য। আমি নয় পরমিতা, না হয় গুনগুন কাকলি, আমি শুধু হতে চাই তোমার ব্যাকুলতা। বাহ, আপনি কি বর্ষা ঋতু খুব পছন্দ করেন? হ্যাঁ, আমার বর্ষা বৃষ্টি খুব পছন্দের। বাহ, নিশ্চয়ই আগামী কোনো অনুষ্ঠানে বর্ষা নিয়ে কোনো কবিতা শুনবো। ভালো থাকবেন আপনি। সে পর্যন্ত আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম প্রথম প্রকাশ পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট উদ্যোক্তা ইশরাত জাহান লাকি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছে। আমরা জানি যে আপনি একজন বিশিষ্ট রন্ধনশিল্পী এবং নারী উদ্যোক্তা হিসেবে আমাদের কাছে বেশ সুপরিচিত। তো একজন রন্ধনশিল্পী সে যদি একটা উদ্যোগ নিতে চায় যে সে কিছু কাজ করবে নিজের জীবনমান উন্নয়নের জন্য এবং অন্যকেও যদি সে উদ্যোক্তার মধ্যে আনতে চায়, তখন কি করতে হবে? প্রথম উদ্যোক্তা হতে গেলে একজন নারীকে কি করতে হবে?
আমি মনে করি একজন উদ্যোক্তা হতে হলে তাকে খুব সাহসী হতে হবে, কারণ এই পথ চলাটা একা চলতে হবে, যেটা আগে সে চলেনি, আগে সেই পথে সে হাঁটেনি। তাকে এই পথ, নতুন একটা পথে হাঁটতে গেলে তাকে সাহসিকতার একটা মনোভাব থাকতে হবে। সেই সাহসিকতা মনোভাব নিয়েই তার এগিয়ে যেতে হবে যদি উদ্যোক্তা হতে চায়, কারণ সে নিজে স্বাবলম্বী হবে না, সে আরও অন্যজনকে, আরও কয়েকজনকে সে স্বাবলম্বী তৈরি করতে হবে। সেজন্য তার একটু দক্ষতারও প্রয়োজন। যেই বিষয় নিয়ে সে উদ্যোক্তা হিসেবে কাজ করবে সেই বিষয়ে তার একদম সুনিপুণভাবে তার দক্ষতা থাকতে হবে। একটা প্রাথমিকভাবে উদ্যোক্তা হব, আমার অর্থ নেই, কিন্তু আমার সাহস আছে, আমার মনোবল আছে, সব আছে, তখন আমি কি করব? তখন আমি মনে করি যে আমার যে জমানো গচ্ছিত অর্থ আছে তা দিয়ে আমি শুরু করব। আস্তে আস্তে যখন আমার এটা দেখব আমার একটি সফলতা থেকে যাচ্ছে, তখন আমি বিভিন্ন জায়গায় বা ব্যাংক থেকে আমি লোন নেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রাথমিক অবস্থায় আমার যা আছে পুঁজি দিয়েই আমি এটা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। জি হ্যাঁ, আমার যেটা জমানো অর্থ আছে সেটা দিয়ে আমি, যেহেতু আমি যদি এটাতে পড়ে যাই বা এটা তো আমাদের যে কোনো ব্যবসা বা উদ্যোক্তা হতে গেলে ঝুঁকিপূর্ণ থাকবে। ঝুঁকিটা যাতে আমার অর্থনীতিভাবে যাতে আমি ভেঙে না পড়ি, সেজন্য আমি অল্প পুঁজি নিয়ে আমি এগোতে চাই, যাতে এটা যদি আমি রিস্ক থেকে থাকে তারপর যাতে এটা ওভারকাম করতে পারি। যখন দেখবো এটা সফলতা আসছে তখন সেটা আমি অন্যভাবে ঋণ নেওয়ার চেষ্টা করব। হয় ব্যাংক লোন নেওয়া, বিভিন্ন ব্যাংকের লোনের কোনো সুযোগ আছে সেই লোন নিয়ে আমি এগোনোর চেষ্টা করব। আমাদের দেশের মানুষের সবচেয়ে ধারণা যে বেশি মশলা, বেশি তেল দিলে তার খাদ্য সুস্বাদু হয়। না, আমি এটা মনে করি না। মনে করি যতটুকু আমি রান্না করব সেই পরিমাণ অনুযায়ী আমি সব কিছুর একটা পরিমিত আছে, মাত্রার অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা আমি মনে করি। তো বেশি তেল মশলা শরীরের জন্য যেমন ক্ষতিকর, তারপরে আপনার রান্নাটাও কিন্তু দেখতেও বাজে লাগবে। মানুষ একটা কথা বলে না, আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। আগে যদি আমার দেখতে ভালো না লাগে তাহলে সেটা খেতেও আমার রুচি আসবে না। সেটা বেশি অতিরিক্ত তেল মশলায় কিন্তু রান্নার রূপটাই চেঞ্জ হয়ে যায়, তো স্বাদ তো চেঞ্জ হবেই। সেটা মনে করি পরিমিত, সব কিছু একটা পরিমাপ আছে, পরিমাপ অনুযায়ী আমি রান্না করার মশলা ইউজ করার চেষ্টা করব। একজন রন্ধনশিল্পী সে ব্যবসা করতে চায় ঘরে বসেই, তখন অনলাইনের মাধ্যমে সে কীভাবে এগোবে? এখন তো আসলে আমাদের রেসপন্সগুলো আসলে অনলাইন ভিত্তিক বেশি, কারণ আমরা দেখেন সারাক্ষণ আমাদের হাতে একটা ডিভাইস থাকে, সেই ডিভাইসের ভিতরেই আমাদের সব কিছু, দুনিয়াটাই মনে হয় ওইটার ভিতরে। তো আমাদের সেই বিষয়ে আমাদেরকে খুব ভালো ধারণা থাকতে হবে, তো একটা কমিউনিকেশন থাকতে হবে, সেই ধরে ধারাবাহিকতা থেকে আমরা আসলে এগোতে পারবো। যারা তরুণ উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কিছু বলেন? আমি মনে করি ব্যবসায়ী আর উদ্যোক্তার মধ্যে পার্থক্য আছে। ব্যবসায়ী আমি এক জায়গা থেকে পণ্য কিনলাম, কিনে আরেক জায়গায় আমি বিক্রি করে দিলাম, এটা ব্যবসায়ী। কিন্তু উদ্যোক্তা হতে গেলে আপনাকে একটা চ্যালেঞ্জিং নিতে হবে, কারণ ঝুঁকিও নিতে হবে। কারণ আপনি যখন একটা জিনিস উৎপাদন করবেন সেটা ভোক্তার কীরকম চাহিদা সেই অনুযায়ী আপনাকে এটা মার্কেটিং করতে হবে, এবং এটা ভোক্তার কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেটার বিচার বিশ্লেষণ আপনাকে করতে হবে, সেরকম করে আপনাকে ডেভেলপ করতে হবে। সেজন্য সেটার দিকে মনোযোগ অবশ্যই দিতে হবে। আর যে বিষয় নিয়ে আপনি এগোতে চাবেন সেটাকে আপনাকে খুব ভালো করে দক্ষতার সাথে করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, বিষয়টা জানতে হবে, তাই না? তো অনেক ভালো লাগলো আজকে ইশরাত। আমি চাই যে তরুণ যারা এসে আপনার কাছে সহযোগিতা চাইবে আপনি যেন তাদের সহযোগিতা দেন। জি ইনশাআল্লাহ। আপনি ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
সুপ্রিয় সুধী, আমাদের এই সুন্দর দেশের মানুষ, আমরা সবাই মিলে একটা ভালোবাসার জগৎ তৈরি করতে চাই। আমাদের প্রকৃতিকে আমরা রক্ষা করতে চাই, আমরা আমাদের ষড়ঋতুকে উপভোগ করতে চাই। এই প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং আমাদের নদীগুলোকে নাব্যতা দিতে হবে, আমাদের বৃক্ষগুলোকে সুন্দর করে রাখতে হবে, আমাদের বনায়ন করতে হবে। সব কিছু মিলে আমরা কিন্তু সুন্দর থাকতে পারি। একে অপরের প্রতি আমাদের সহমর্মিতা, সহযোগিতা এবং ভালোবাসার হাত আমাদের বাড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই প্রত্যাশায় শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।